হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা শুরু করব এখনো পর্যন্ত মানুষের তৈরি সবথেকে পারফেক্ট থিওরি, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি সম্পর্কে। ওকে, ভিডিওর শুরুতেই আমি বলে রাখি যে হোয়াট ইজ কোয়ান্টাম থিওরি, হোয়াট ইজ কোয়ান্টাম থিওরি এই সম্পর্কে আলোচনা তো আমাদের চলতেই থাকবে, কিন্তু আমরা এই ভিডিওতে যেটা জানবো যে হোয়াই ইজ কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরিটা এলো কেন, এই সম্পর্কে আমরা আলোচনা করব এই ভিডিওতে মেনলি। আমাদের আলোচনাটা শুরু হবে 17th সেঞ্চুরি থেকে। 17th সেঞ্চুরি মানে নিউটনের সময়, তাই তো? আচ্ছা, 17th সেঞ্চুরির একদম প্রথম দিকে, মানে আমি একদম স্পেসিফিকভাবে সালটা বলে দিচ্ছি তোমাদেরকে, যে 1637 এই সালে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডেকার্টে। ওকে, বিজ্ঞানী ডেকার্টে প্রথম বলেছিল যে লাইট কি দিয়ে তৈরি? লাইট তৈরি হচ্ছে ছোট ছোট অনেক কণা দিয়ে। ওকে, এবং এরপরে আসে নিউটন। নিউটন যে তার গ্র্যাভিটেশন থিওরিটা দেয়, সেটা দেয় সাল 1666। এবং তখন এই সময় নিউটন মাত্র 23 ইয়ার্স ওল্ড ছিলেন। 23 ইয়ার্স ওল্ড। ওকে, অর্থাৎ এই গ্র্যাভিটেশনের থিওরি দিয়ে, অর্থাৎ প্ল্যানেটরা কিভাবে নক্ষত্রের চারিদিকে ঘুরে, গ্রহরা কিভাবে নক্ষত্রের চারিদিকে ঘুরে, এই থিওরিটা দিয়ে নিউটন কিন্তু খুব বিখ্যাত হয়ে গেছিলেন। ওকে, এরপরে নিউটনও যখন বলে যে ডেকার্টের কথার মতোই, যে হ্যাঁ, আলো অনেক ছোট ছোট কণার স্রোত, এবং তিনি বলেন এগুলো হচ্ছে ফোটন কণা হিসেবে দেখা যেতে পারে, যে এগুলো হচ্ছে ফোটন কণা। এবং নিউটন এটা সম্পর্কে বলে যে মানে আলো কণার স্রোত। এইটা তখন সালটা ছিল হচ্ছে 1672। এবং এই থিওরিটা যেটার নাম দিয়েছিল নিউটন, সেটা হচ্ছে কর্পাসকুলার থিওরি অফ লাইট। কর্পাসকুলার থিওরি অফ লাইট। ওকে, কর্পাসকুলার থিওরি অফ লাইট। আচ্ছা, ইতিমধ্যে কয়েক বছর পরেই আরেকজন বিজ্ঞানী আসে, যার নামও তোমরা শুনে থাকবে, খুব বিখ্যাত, হাইগেন্স। তিনি বলেন, এটা আমি সালটা বলে দিচ্ছি, যে 1678। নিউটনের এই কর্পাসকুলার থিওরি দেওয়ার মাত্র 6 বছর পরে হাইগেন্স বলেন যে না, লাইট কিছু কিছু ক্ষেত্রে ওয়েভের মতো আচরণ করছে। তো তিনি লাইটের ওয়েভ থিওরি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেন, ওয়েভ থিওরি অফ লাইট। তার যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট। মানে লাইট একটু ওয়ার্ড আচরণ করছে, তাই না? উইয়ার্ড আচরণ করছে। কখনো এটা আচরণ করছে অনেকটা কণার মতো। এবং এটা আমি কেন বলছি যে কণার মতো, এটা কেন মেনে নেওয়া হয়েছিল, কারণ এরপরেই হাইগেন্স মোটামুটি ধরে নাও 1690 সালে হাইগেন্স লাইটের একটা ফেনোমেনন আবিষ্কার করেন, এবং সেটা হচ্ছে পোলারাইজেশন। ওকে, পোলারাইজেশন অফ লাইট। তো এই পোলারাইজেশনটাকে নিউটন কর্পাসকুলার থিওরি দিয়ে একদম পুরোপুরি ব্যাখ্যা করতে পারছিলেন। ওকে, এই জন্য যেটা রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা নিউটনের উপরে তো এমনিতেই আগে থেকে খুব মানে ইমপ্রেসড হয়ে গেছিল তার গ্র্যাভিটেশনাল থিওরি পেয়ে। তারপরে 1686 খ্রিস্টাব্দে, এটার বাইরে 1686 খ্রিস্টাব্দে নিউটন লজ অফ মোশন দেন, তার 3টে লজ অফ মোশন বিখ্যাত। ওকে, তাই যখন পোলারাইজেশন থিওরিটা, যেটা ছিল হাইগেন্সের আবিষ্কার, এই পোলারাইজেশন ফেনোমেননটা যখন নিউটন তার কর্পাসকুলার থিওরি দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করে দেন, তো বিজ্ঞানীরা ভাবে যে হ্যাঁ, লাইট তাহলে ছোট ছোট কণার স্রোত।
হাইগেন্সের ওয়েভ থিওরির দিকে কেউ নজরই দেয় না, ঠিক আছে। এবং কিন্তু সেইটার এই কর্পাসকুলার থিওরির একটা বড় ফল্ট ছিল, সেটা কর্পাসকুলার থিওরি কিন্তু কর্পাসকুলার থিওরি যেটা আমরা জানি যে রিফ্র্যাকশনটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারে না, যেটা খুব কমন ফেনোমেনা, রাইট। রিফ্র্যাকশন বা যেটাকে আমরা বলি প্রতিসরণ, আলোর প্রতিসরণ, এটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। রিফ্লেকশনকে পারে, কণা রিফ্লেক্ট হতে পারে, কিন্তু রিফ্র্যাকশনটাকে যেন ব্যাখ্যা করতে পারে না কর্পাসকুলার থিওরি। ওকে, এরপরে এটা একটা বড় ফল্ট ছিল এটার। অথচ এই রিফ্লেকশন এগুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করছিল হাইগেন্সের ওয়েভ থিওরি। ওকে, কিন্তু যেহেতু নিউটন তখন একটা বড় নামে পরিণত হয়েছে, আইজ্যাক নিউটন একটা বিশাল বড় নামে পরিণত হয়েছে, রয়্যাল সোসাইটিতে তিনি প্রেসিডেন্টও ছিলেন কিছু বছর। সো প্রায় নিউটনের এই যে 1672 সালে কর্পাসকুলার থিওরি তিনি দিয়েছিলেন, এর প্রায় 100 বছর ধরে হাইগেন্সের ওয়েভ থিওরির উপরে কারো নজরই যায়নি। ওকে, সবাই নিউটনের যে কর্পাসকুলার থিওরি সেটাই নাম পেতে থাকে প্রায় 100 বছর ধরে, নিউটনের এই থিওরিটা দেওয়ার প্রায় 100 বছর পরেও। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যেরকম রিফ্র্যাকশনটাকে এটা এক্সপ্লেন করতে পারেনি, এছাড়াও আলোর আরও দুটো ফেনোমেনন আছে, যেমন ডিফ্র্যাকশন এবং ইন্টারফারেন্স। ডিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারফারেন্স। ওকে, যদিও ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন তখনও কিন্তু ডিসকভার হয়নি, হ্যাঁ, এগুলো পরে ডিসকভার হয়েছে অনেক নিউটনের সময়ের পরে, কিন্তু তখন নিউটনের থিওরিটা দিয়ে এই ডিফ্র্যাকশন এবং ইন্টারফারেন্সকে যখন এক্সপ্লেন করার চেষ্টা করা হলো, তখন কিন্তু সেটা ফেলড হয়েছিল। ওকে, এরপরে পিকচারে আসেন আরেকজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে থমাস ইয়াং। তোমরা হয়তো নাম শুনেই বুঝতে পেরেছো যে আমি থমাস ইয়াংয়ের কোন বিখ্যাত এক্সপেরিমেন্টটা সম্পর্কে বলছি, এবং তিনি এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে আলোচনা করছেন রয়্যাল সোসাইটিতে মোটামুটি ধরে নাও ওই 1801 থেকে 1803 সাল, এই টাইমে আলোচনা করছেন। তার বিখ্যাত এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তিনি এই এক্সপেরিমেন্ট সম্পর্কে তখন আলোচনা করছেন, এবং এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে তিনি একটা আলোতে নতুন ফেনোমেনন এর আলোচনা করেন, সেটার নাম দেন তিনি যে ইন্টারফারেন্স ফেনোমেনা। আমি বললাম যে ইন্টারফারেন্স পরে আবিষ্কার হয়েছিল, ইন্টারফারেন্স অফ লাইট। ওকে, ইন্টারফারেন্স অফ লাইট। এবং 1815 সালে অগাস্টিন ফ্রেনেল বলে আরেকজন বিজ্ঞানী ইয়াংসের এই এক্সপেরিমেন্টার রেজাল্ট সম্পর্কে এবং ইন্টারফারেন্স যে ফেনোমেনাটা সত্যিই ঘটেছে এটাকে তিনি সাপোর্ট করেন। ওকে, এরপরে আমরা এটা থেকে একটু বেরিয়ে যাই, ঠিক আছে। এটা তো হলো আমাদের লাইটের গল্প, যে লাইটকে প্রথমে ভাবা হতো যে সেটা হচ্ছে কণার স্রোত, এবং সেটাই মানুষ মেনে চলছিল, কারণ কণার স্রোত এই ধারণাটা দিয়ে আমরা নিউটন পোলারাইজেশনটাকে ব্যাখ্যা করতে সফল হয়েছিলেন। ওকে, কিন্তু হাইগেন্স 1678 খ্রিস্টাব্দে কি বলেছিল, কি দেখিয়েছিল, লাইটের ওয়েভ থিওরিটাকে, যেখানে ওয়েভ থিওরি দিয়ে লাইটের রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন এবং ইন্টারফারেন্স এগুলো পরে আমাদের ব্যাখ্যা করা সম্ভব হয়। ওকে, তো আমরা এই জায়গা থেকে তারপরে আসে থমাস ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, বিখ্যাত। এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সম্বন্ধে আরও আলোচনা করব আমি, এরপরে আসছি। এরপর আমি এটা থেকে একটু বেরিয়ে যাই এবং চলে আসি ম্যাক্স প্ল্যাঙ্কের গল্পে, এবং সালটা হচ্ছে একদম 1900 সাল।
1900 সাল, ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক এক যুগান্তকারী একটা সিদ্ধান্ত দেন এবং তিনি বলেন যে এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড। এনার্জি কোয়ান্টাইজড অর্থাৎ কি? এর মানে কি? মানে এনার্জিকে যত খুশি ছোট করা সম্ভব নয়। এনার্জির একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে, যে কোয়ান্টিটির কম এনার্জি ট্রান্সফারেবল নয়, ট্রান্সফার করা সম্ভব নয় এক বস্তু থেকে আরেক বস্তুতে বা এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত। ওকে, এবং যে ট্রান্সফারেবল এনার্জিটা নির্ভর করবে এনার্জির ফ্রিকোয়েন্সির উপরে। অর্থাৎ তিনি এই ধারণাটা দেন যে ই প্রপোর্শনাল টু নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সি, এবং এখান থেকে আসে ই ইকুয়াল টু এইচ নিউ। এবং এই এইচ নিউ, এই যে লিটল অ্যামাউন্ট অফ এনার্জি, এর থেকে কম এনার্জি ট্রান্সফার হওয়া সম্ভব নয়। ওকে, এবং তিনি বলেন এনার্জি যখন ট্রান্সফার হবে এই এইচ নিউ এর মাল্টিপল আকারে হবে। ওকে, অর্থাৎ এন এইচ নিউ এইভাবে হবে, যেখানে এন হচ্ছে আমাদের সরল গুণিতক, মানে ধরো 1 2 এইভাবে 3 ডট ডট ডট। ওকে, অর্থাৎ তিনি একটা এনার্জির প্যাকেটের ধারণা দেন। ওকে, প্যাকেট অফ এনার্জি, এবং এই প্যাকেট, এটাই হচ্ছে সব থেকে কম, এই এনার্জির যে প্যাকেট, এই প্যাকেটটাই হচ্ছে সব থেকে কম অ্যামাউন্ট অফ এনার্জি, মানে যেটাকে আমরা বলছি যে ফোটন, একটা ফোটন। ওকে, এবং এইটুকুই ধরো ট্রান্সফারেবল, এর থেকে কম কিন্তু ট্রান্সফারেবল নয়। এবার প্রশ্ন হলো, এই যে কোয়ান্টাইজড, এই ধারণাটা আনতে হলো কেন? অর্থাৎ কোয়ান্টা, এই ধারণাটা কেন আনতে হলো ফিজিক্সে? সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টের বেসিসে, এবং সেই এক্সপেরিমেন্টটা অনেকটা এইরকম যে একটা লাইট যখন আসছিল এবং এসে এই লাইটটাকে সাপোজ এই লাইটটা আসছে একটা, ধরে নাও এটা একটা গ্যাস লাইট, মানে একটা চেম্বার আছে কাচের, এবং সেই কাচের চেম্বারের মধ্যে সাপোজ নিয়ন হোক বা হিলিয়াম হোক, যে কোনো গ্যাস আছে, এবং সেটাকে এক্সাইট করা হয়েছে। এক্সাইট করার ফলে সেখান থেকে একটা লাইট এমিট হয়েছে, এবং সেই লাইটটাকে আমি পাঠিয়েছি একটা প্রিজমের মধ্যে দিয়ে, এবং প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় লাইটটা দেখছি যেন বিভিন্ন কালারে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে লাইটের একটা ডিসক্রিট লাইন পাচ্ছি আমি। মানে এখানে যেরকম একটা, ধরে নাও আমি সাপোজ নীল একটা লাইন দেখলাম, তার পাশে হয়তো একটা সবুজ লাইন দেখলাম, তার পাশে হয়তো একটা হলুদ লাইন আছে, এরকম ডিসক্রিট লাইন আছে। ওকে, যেটা সূর্যরশ্মির আলোতে কিন্তু হয় না। সূর্যরশ্মির আলো যদি আমি প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমি একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই, রাইট? আমরা আশা করছি তোমরা কন্টিনিউয়াস স্পেকট্রামটা কি সেটা জানো। যেরকম রামধনু আমরা দেখি, রামধনুকে কি আমরা আলাদা আলাদা লাইন হিসেবে দেখি? না, ওটা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হয়, ঠিক আছে, যেটাকে বলে অবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু এক্ষেত্রে আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এই বিচ্ছিন্ন বর্ণালীর পেছনে কি কারণ থাকতে পারে? ওকে, সেই জন্য এই কোয়ান্টাইজডের ব্যাপারটা যে প্ল্যাঙ্ক আইডিয়া করলো, হয়তো এনার্জি কোয়ান্টাইজড। ওকে, এইটার কিন্তু এখনো এক্সপ্লেনেশন পাওয়া যায়নি যে এখানে কেন আমরা বিচ্ছিন্ন বর্ণালী পেলাম। এরপরে আসছেন বিজ্ঞানী, সর্বসেরা বিজ্ঞানী এই সময় পর্যন্ত, অ্যালবার্ট আইনস্টাইন। ওকে, অ্যালবার্ট আইনস্টাইন, এবং তিনি চেষ্টা করেন লাইটের এই যে প্রবলেম, যে কখনো কখনো ওয়েভের মতো আচরণ করছে এবং কখনো কখনো পার্টিকেলের মতো আচরণ করছে, তো ডাইরেক্টলি যে কোনো একটা জিনিসের কথা লাইটে না বলে তিনি এটাকে একটু সলিউশন করার চেষ্টা করেন এই প্রবলেমটার। এবং তিনি বলেন যে লাইটের দু ধরনের প্রপার্টি বর্তমান, এবং সেই প্রপার্টি হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেল। তো আইনস্টাইন যেটা বলেন সেটা হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেল থিওরি অফ লাইটের কথা।
ওয়েভ অ্যান্ড পার্টিকেল থিওরি অফ লাইট। ওকে, এবং আমরা জানি যে 1905 সময়টা ছিল, মোটামুটি 1905 সাল এই টাইমটা। ওকে, এবং তিনি সেই সময়ে ফোটো ইলেকট্রিক এফেক্ট যেটা হয়, ফোটো ইলেকট্রিক এফেক্ট, সেটাকেও কোয়ান্টাম থিওরি দিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে সক্ষম হন। ক্লাসিক্যাল থিওরি কিছু কিছু জায়গায় ফোটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করতে অসমর্থ হয়, কিন্তু আইনস্টাইন কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে ফোটো ইলেকট্রিক এফেক্টটাকে খুব ভালোভাবে এবং একদম পারফেক্টভাবে ফোটো ইলেকট্রিক এফেক্টের বিভিন্ন যেগুলো ফেনোমেননগুলো আছে সেগুলোকে তিনি ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, এরপরে আসেন সায়েন্টিস্ট রাদারফোর্ড, এবং 1911 সালে তিনি গোল্ডেন প্লেট কাজে লাগিয়ে একটা আলফা পার্টিকেল বোমবার্ড করা হয় গোল্ডেন প্লেটের উপরে, তাই তো? তোমরা সবাই জানো সেটা। আলফা পার্টিকেল দিয়ে গোল্ডেন প্লেটের উপরে বোমবার্ড করা হয় কেন? এবার রাদারফোর্ড চেষ্টা করছেন কি, যে পরমাণুর আকার সম্পর্কে একটু আইডিয়া লাগানোর, এবং সেই জন্যই এক্সপেরিমেন্টটা করা। এবং সেই এক্সপেরিমেন্টে তিনি বলেন যে হ্যাঁ, পরমাণুর যেটা একদম মধ্যেখানে ভেতরে থাকে পজিটিভ আধানযুক্ত একটা নিউক্লিয়াস, এবং তার চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘুরছে কারা? ইলেকট্রনরা, যারা হচ্ছে নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে তার চারপাশে। ওকে, কিন্তু এইটাই যদি হয়, ওকে, এই বিভিন্ন কক্ষপথেই যদি ঘুরতে পারে ইলেকট্রনরা, তাহলে এই যে আমরা জিনিসটা দেখলাম, এই লাইটটা যেটা আমরা গ্যাস এক্সাইট করে পেয়েছিলাম, এই লাইটটা যখন আমি এই প্রিজমের মাধ্যমে যখন এর ধরো রিফ্র্যাকশন করাচ্ছি, তখন রিফ্র্যাক্টেড হয়ে এটা যে স্পেকট্রামটা দিত সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়ার কথা ছিল। কারণ কি, ইলেকট্রন আস্তে আস্তে শক্তি গ্রহণ করে উচ্চতর কক্ষপথে যাবে, এবং সেখান থেকে আস্তে আস্তে শক্তি বর্জন করে নিম্ন কক্ষপথে নেমে আসবে। ফলে নেমে আসার সময় ইলেকট্রন কি হবে? শক্তি বর্জন করবে, এবং শক্তি যেটা বর্জন করবে সেটা কন্টিনিউয়াস হবে, কারণ সে আস্তে আস্তে নেমে আসছে উচ্চতর কক্ষপথ থেকে, তাই না? কিন্তু এখানে কি আমি কোনো কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি? এখানে আমি কোনো কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি না। আমি নির্দিষ্ট ওয়েভলেন্থের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আমি দুটো স্পেকট্রাম আলাদা আলাদাভাবে পেয়েছি, বা তিনটে স্পেকট্রাম আলাদা আলাদাভাবে পাচ্ছি, এরমভাবে বিভিন্ন স্পেকট্রাম আলাদা আলাদাভাবে পাচ্ছি, একাধিক। ওকে, কিন্তু রাদারফোর্ডের এই পরমাণু মডেলটা সেটা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। এরপরে আসেন একদম সেরা একজন বিজ্ঞানী নিলস বোর। এবং তিনি বলেন যে না, রাদারফোর্ডের পরমাণু মডেলে একটা ভুল রয়েছে, একটা ত্রুটি রয়েছে। হ্যাঁ, মধ্যেখানে নিউক্লিয়াস থাকে যেটা পজিটিভ আধানযুক্ত, একদম ঠিক, এবং ইলেকট্রনরা তার চারপাশে ঘোরে, সেটাও একদম ঠিক, কিন্তু বিভিন্ন কক্ষপথে নয়, ফিক্সড কিছু কক্ষপথে। মানে আমাদের যেটা এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথ হচ্ছে ফিক্সড, এই কক্ষপথ কি ফিক্সড। এবং তোমরা যদি আমাকে কনফিউজ হয়ে প্রশ্ন করো যে এটা কেন ফিক্সড, সো আমার কাছে কোনো উত্তর নেই। এবং আমার কাছে কি এখনো পর্যন্ত এর কোনো পারফেক্ট উত্তর নেই যে এটা কেন ফিক্সড। আমি কেবলমাত্র এইটুকু তোমাদেরকে বলতে পারি যে প্রকৃতি এইভাবেই আচরণ করে, এবং এটা আমাদের ধারণার পুরোপুরি বাইরে। ওকে, সেই জন্যই নিলস বোর বলেছিলেন যে যে কোয়ান্টাম মেকানিক্স পড়েছে অথচ সেইটার এই যে আচরণগুলো দেখে যে শক পায়নি, মানে অবাক হয়নি, সে কোয়ান্টাম মেকানিক্সটাই বোঝেনি। ওকে, তাহলে এই যে ফিক্সড ব্যাপারটা, এটা কেন হলো, নেচার কেন এই রুলকে ফলো করছে, সেটার কোনো পারফেক্ট উত্তর নেই। কেবলমাত্র আমাদের কাছে এইটাই জানা আছে, আমাদের এটাই জানা আছে যে নেচার এটাই রুল ফলো করে। ওকে, একদম টাইনি লেভেলে, যেটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রন নিউক্লিয়াস, এই যে এত ছোট লেভেলে আমরা চলে গেছি, এই ছোট লেভেলে আমাদের এই কক্ষপথগুলো কি ফিক্সড। এবং এই ফিক্সড হওয়ার কারণ কি, এই ফিক্সড হওয়ার কারণে কি হয়েছে? ফিক্সড হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন কেবলমাত্র এই কক্ষপথগুলোতেই থাকতে পারে,
এইটা বা এইটা বা এর চেয়ে বড় যদি আর একটা কক্ষপথ হয়, সেই কক্ষপথে কেবলমাত্র এইগুলোতেই থাকতে পারে, আদারওয়াইজ ইন বিটুইন কোনো জায়গাতেই থাকতে পারে না। অর্থাৎ ইলেকট্রন হয় এখানে, নয় এখানে। ও যদি এনার্জি গ্রহণ করে, তাহলে এরকম নয় যে ইলেকট্রন আস্তে 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 গিয়ে এটাতে দাঁড়ালো, না, তা নয়। ইলেকট্রন এনার্জি গ্রহণ করলো এবং সাইমালটেনিয়াসলি ইলেকট্রন এখান থেকে এই এনার্জি লেভেলে পৌঁছে গেল, হায়ার এনার্জি লেভেলে। ইন বিটুইন তার কোনো অস্তিত্ব নেই। ওকে, বা ইলেকট্রন যখন এনার্জি এমিট করছে, তখন ডাইরেক্ট এখান থেকে ও ডাইরেক্ট এইখানে চলে আসছে, এই নিম্নতর কক্ষপথে চলে আসছে। ইন বিটুইন তার কোনো অস্তিত্ব নেই। এবং যেহেতু ইন বিটুইন তার কোনো অস্তিত্ব নেই, সেখান থেকেই নিলস বোর চেষ্টা করেন ব্যাখ্যা দিতে এই লাইন স্পেকট্রামগুলোর, যে এইগুলো লাইন বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এই কারণেই, কারণ ইলেকট্রনগুলো এই ইনবিটুইন কক্ষপথগুলোর ইনবিটুইন কোনো জায়গায় বিলং করতে পারে না। এই কক্ষপথ থেকে এনার্জি এমিট করলে ডাইরেক্ট এই কক্ষপথে আসবে। ফলে এই যে কক্ষপথ, এইটার সঙ্গে যে এনার্জিটা রিলেটেড, সাপোজ আমি ধরলাম H-1, এবং এই যে নিচের কক্ষপথ, এটার সঙ্গে যে এনার্জিটা রিলেটেড, সাপোজ আমি ধরলাম H-2। ওকে, তাহলে এই কক্ষপথ থেকে ইলেকট্রন এই কক্ষপথ থেকে একদম এই যে লোয়ার অরবিটে যখন আসবে, লোয়ার এনার্জি লেভেলে যখন আসবে, তখন যে এনার্জিটা সে এমিট করবে, সেটাকে যদি আমি ডেল্টা ই বলি, সেটা হবে H*(ν1 - ν2)। ওকে, বোঝা গেল? H*(ν1 - ν2), এবং ν1 - ν2 একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি হবে, সেটাকে আমি বলছি নিউ, সাপোজ। সো H-নিউ, এই যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পাওয়া গেল, এই ফ্রিকোয়েন্সির আলো আমি দেখতে পাবো। এবং ইলেকট্রন এই যে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির আলো পাওয়ার কারণটা কি? এখানে একটা সবুজ পাচ্ছি, নীল পাচ্ছি, হয়তো তার পাশে একটা হলুদ পাচ্ছি। এটার কারণ কি? কারণ বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে জাম্প করছে, যার জন্য আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সির লাইটগুলো দেখতে পাচ্ছি। ওকে, সো এইটা ছিল কোয়ান্টাম মেকানিক্সের প্রথম জয়, যে আমরা লাইন স্পেকট্রামগুলোকে কোয়ান্টাম থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। আচ্ছা, এই সালটা আমি বলতে ভুলে গেছি, এই সালটা আমি বলে রাখি। এটা হচ্ছে 1913 সাল। বোরের যেটা, রাদারফোর্ডের যেটা থিওরি 1911, আর নিলস বোর এটা হচ্ছে 1913 সাল। ওকে, এতদূর পর্যন্ত স্টোরি খুব ভালো। এবার একটা আমি নতুন ধারণা নিয়ে আমি একটু আলোচনা করি। সেটার আসে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে। আচ্ছা, ধরে নাও এটা একটা দেয়াল। হ্যাঁ, এটা একটা দেয়াল, একটা মাঠের পাশে ধরো একটা দেয়াল রয়েছে, এবং ধরো বৃষ্টির দিন, মাঠে খুব কাদা। ওকে, আর এই দেয়ালের সামনে দুটো ফাঁকা জায়গা এরমভাবে রয়েছে, দুটো ফাঁকা জায়গা, বাকি জায়গাগুলো কিন্তু ফিল আপ। ওকে, বাকি জায়গাগুলো এরমভাবে ফিল আপ রয়েছে। কেবলমাত্র এই দুটো ফাঁকা জায়গায় আছে, যে দুটো ফাঁকা জায়গা দিয়ে তুমি বলটাকে মেরে ওই দেয়ালে হিট করতে পারবে। ওকে, তো এইখান থেকে একজনকে বলা হয়েছে যে তুমি বলটাকে হিট করো। তো কখনো কখনো কি হবে, ফুটবলটা যাবে এই ফাঁকা দিয়ে গিয়ে, ধরে নাও এই সোজাসুজি এইখানে হিট করবে, মানে এইখানে, এবং কাদা থাকার জন্য ফুটবলে সেই কাদা লেগে থাকবে, এবং যখন সে দেয়ালে হিট করবে এইখানে দেয়ালের গায়ে ছোপ বসবে, তাই তো? এবং কখনো কখনো ফুটবলটা কি হবে, এই দেয়ালে সোজাসুজি ধাক্কা খেয়ে ফেরত চলে আসবে, কখনো এই দেয়ালে সোজাসুজি ধাক্কা খেয়ে ফেরত চলে আসবে, কখনো এই দেয়ালে ধাক্কা খেয়ে ফেরত চলে আসবে, রাইট? এবং কখনো কখনো ফুটবলটা কি হবে, এই ফাঁকা দিয়ে যাবে এবং এইখানে ছোপ ফেলবে, দেয়ালের গায়ে এরমভাবে ছোপ ফেলবে, কখনো কখনো এইভাবে ছোপ ফেলবে, রাইট? এবং অন্যান্য জায়গায় তুমি দেখতে পাবে যে এই যে ফাঁকা দুটো জায়গা, এই ফাঁকা দুটো জায়গার সামনাসামনি ঠিক যেন ফুটবলের ছোপগুলো পড়েছে, আর অন্যান্য জায়গায় কি পড়েনি। এটাই স্বাভাবিক,
তাই না? আমরা এটাই ভাবতে পারি, কিন্তু ডবল স্লিট এক্সপেরিমেন্টের আকারে যদি আমি এই জিনিসটাকে দেখি তাহলে কি হবে? ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যদি ইলেকট্রন, সাপোজ আমাদের এই ফুটবলটাকে আমি ধরে নিচ্ছি ইলেকট্রন, ওকে? ইলেকট্রন কি আমাদের ছোট কণা, তাই তো, যেটা ঋণাত্মক আধানযুক্ত, এবং এই ইলেকট্রনটাকে বলা হয়েছে যে তুমি এবার ইলেকট্রনটাকে মারো এবং এই দেয়ালে হিট করো। ফুটবলটাকে আমি ইলেকট্রন আকারে ধরছি, ওকে? এবার দেখা যাচ্ছে, দেখো আমি পাশে এঁকে দেখাচ্ছি, এটা ধরো আবার সেই দেয়াল, এই দেয়ালের সামনে দুটো ফাঁকা জায়গা আছে, আমি সেটা রাখছি না, ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা দুটো দিয়ে আমি মেরেছি ইলেকট্রনকে, ফাঁকা দুটো দিয়ে গেছে, কখনো এইখানে আঘাত করেছে, কখনো এখানে আঘাত করেছে, কখনো এখানে আঘাত করেছে, কখনো এখানে আঘাত করেছে, সরি এটা বাইরে হয়ে গেল, ঠিক আছে, এটা এটা ধরো বাদ, ধরো কখনো এখানে আঘাত করেছে। সো এইভাবে আঘাতগুলো এসছে, ধরো কখনো এইভাবে এইভাবে, কখনো এইভাবে এইভাবে, ঠিক আছে, কখনো এইভাবে, কখনো এইভাবে, কখনো এইভাবে। সো তুমি একটা প্যাটার্ন দেখতে পাবে যে এইভাবে আঘাত করেছে, এইভাবে আঘাত করেছে, এইভাবে আঘাত করেছে, এইভাবে আঘাত করেছে, ওকে? মানে দেখো, কোথাও কোথাও ইলেকট্রন আঘাত বেশি করেছে, কোথাও কোথাও করেনি, একদমই করেনি, রাইট? এবং তাদের মধ্যে একটা গ্যাপিং আছে, একটা নির্দিষ্ট নির্দিষ্ট গ্যাপে কোনো জায়গায় ইলেকট্রন বেশি আঘাত করেছে, আবার তার পার্শ্ববর্তী অঞ্চল যেখানে ইলেকট্রন আঘাত করেনি তার পাশে আবার করেছে, আবার তার পাশে কিছুটা জায়গা জুড়ে করেনি, রাইট? সো এইটা একটু কীরকম, একটু আজব একটা ব্যাপার যে ইলেকট্রন মাত্র এই দুটো জায়গা দিয়ে এগোলো, তাহলে তার ঠিক সোজাসুজি এই দুটো জায়গায় হিট করার কথা ছিল, একটু অদ্ভুত এদিকে ওদিক হতে পারে, রাইট? কিন্তু এই দুটো জায়গাতেই হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে যেন চারিদিকে ইলেকট্রনের একটা সজ্জা, একটা নির্দিষ্ট সজ্জা আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হওয়ার কারণ কি? তো বিজ্ঞানীরা, এটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের রেজাল্ট, আমি যেটা তোমাদেরকে বললাম, তখন বিজ্ঞানীরা বলল এটা তখনই সম্ভব যখন এই যে দুটো ফাঁকা জায়গা ছিল, ধরো এটা একটা ফাঁকা জায়গা এবং ধরো এটা একটা ফাঁকা জায়গা, এই দুটো ফাঁকা জায়গা, একটা এটা একটা এটা, যখন কোনো ওয়েভ এই দুটো ফাঁকা জায়গা থেকে এরমভাবে বেরোবে, এরমভাবে বেরোবে, এবং তারা কি করবে, নিজেদের মধ্যে সুপারপোজ হয়ে, ঠিক আছে, নিজেদের মধ্যে সুপারপোজ হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করবে। মানে কোনো জায়গায় তারা যেখানে ধরো সমান দশায় আছে, সেখানে তাদের বিস্তারটা বেশি হবে, এবং যেখানে তারা বিপরীত দশায় আছে সেখান থেকে তাদের এই ওয়েভের এফেক্ট সেখানে দেখাই যাবে না। সো এটা একটা ওয়েভের দ্বারাই সম্ভব যে এই দুটো জায়গা দিয়ে কেবলমাত্র বেরোলো, কিন্তু সজ্জাটা এই গোটা দেয়ালে দেখা যাচ্ছে, ওকে? সো এতদিন তো আমরা জানতাম ইলেকট্রন হচ্ছে পার্টিকেল। সো ইলেকট্রন একটা ওয়েভের মতো আচরণ কিভাবে করছে, তাই না? পার্টিকেল আর ওয়েভ দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, রাইট? কিন্তু একটা ইলেকট্রন কিভাবে এইখানে ওয়েভের মতো আচরণ করছে? সো এটা একটা খুব আজব একটা বিষয়, যেটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে উঠে এলো, যে একটা পার্টিকেল যে হয়তো একটা ওয়েভের মতো আচরণ করছে, রাইট? আচ্ছা, এবং এই জিনিসটাকে মাথায় রেখেই ডি ব্রয় একটা হাইপোথিসিস দেন। তিনি ভাবেন যে যেরকম ইলেকট্রন একটা কণা ছিল, রাইট?
এবং কণা একটা ওয়েভের মতো আচরণ করছে। ইলেকট্রন অনেক ছোট পার্টিকেল। তো হয়তো শুধুমাত্র ছোট পার্টিকেল নয়, বড় পার্টিকেলরাও একইভাবে ওয়েভের মতো তাদের ওয়েভ প্রপার্টিও থাকে, এবং এখান থেকে স্টার্ট হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এতক্ষণ পর্যন্ত ভাবো, এটা কিন্তু লাইটের ক্ষেত্রে কেবলমাত্র এই কনফিউশনটা ছিল যে লাইট ওয়েভ নাকি লাইট পার্টিকেল। এবার সমস্ত পার্টিকেল এবং সমস্ত ওয়েভই কোশ্চেন চিহ্নের আন্ডারে চলে এলো, যে তাহলে কি পার্টিকেলরাও ওয়েভের মতো আচরণ করে, যে কোনো পার্টিকেল? তো এইটা ছিল ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এবং ডি ব্রয় একটা হাইপোথিসিস দেন, যেটা দেন 1924-এ, যেটা হলো ল্যামডা। এই ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে যে কোনো পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যেটা ওয়েভ লেন্থ। ওকে, যে কোনো পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ। এতদিন কি ওয়েভের ওয়েভ লেন্থ হতো, এখন বলছে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ। এবং তাহলে পার্টিকেলের ওয়েভ লেন্থ হলো কী করে? তিনি বললেন যে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে, এবং যার নাম তিনি দিলেন ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ। এবং সেই ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু h/p, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর p হচ্ছে মোমেন্টাম, বা আমরা বলতে পারি h/mv। আচ্ছা, এর পরের যে কোয়ান্টাম থিওরিটা আছে সেটা আরও একটা ইন্টারেস্টিং মোড নিল, যখন দেখা গেল যে না, এতদিন অবধি আমরা খুব খুশি ছিলাম যে আমরা নিউটনিয়ান যেটা মেকানিক্স ছিল, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটনিয়ান যে মেকানিক্স ছিল, এই মেকানিক্সের মাধ্যমে এই নিউটনিয়ান মেকানিক্সের মাধ্যমে আমরা প্রেডিক্ট করতে পারতাম যে যদি আমি ইকুয়েশন অফ মোশন, যদি কোনো পার্টিকেলের আমার জানা থাকতো, তাহলে তার ভবিষ্যতের যেটা আমাদের অবস্থান হবে, পার্টিকেলটা ফিউচারে যে ভেলোসিটি অ্যাটেন করবে, পার্টিকেলটার ফিউচারে যে অ্যাক্সেলারেশন থাকবে, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা প্রেডিক্ট করতে পারতাম সার্টেনলি, উইদাউট এনি এরার। ওকে, কিন্তু এই নিউটনিয়ান মেকানিক্সটা এই টাইনি পার্টিকেলগুলো, যেগুলো খুব আজব আচরণ করছে, কখনো কখনো ওয়েভ এবং কখনো কখনো পার্টিকেলের মতো আচরণ করছে, তাদের ক্ষেত্রে এই নিউটনিয়ান মেকানিক্সটা পুরোপুরি ফেইল্ড হয়ে যায়। সেই জন্য এমন একজনের দরকার এমন একটা ইকুয়েশনের দরকার, যে ইকুয়েশনের মাধ্যমে এই পার্টিকেলগুলো ঘোরাফেরা করে। তখন পিকচারে এলেন শ্রয়ডিঞ্জার। তার ইকুয়েশন নিয়ে, যেটাকে আমরা বলি শ্রয়ডিঞ্জার্স ইকুয়েশন। ঠিক আছে, তোমরা প্রথমেই শ্রয়ডিঞ্জার্স ইকুয়েশন সম্পর্কে পড়বে, তোমাদের সিলেবাসেও রয়েছে। ওকে, তখন আমরা এটা সম্পর্কে আরও আলোচনা করব। এখন আমি জাস্ট উপর আলোচনা করছি, গোটা কোয়ান্টাম মেকানিক্সটাকে নিয়ে। তো শ্রয়ডিঞ্জার্স ইকুয়েশন আসে, এবং শ্রয়ডিঞ্জার্স ইকুয়েশনে যে সিম্বলটা ইউজ করা হয় সাই, এই সাইটা আসলে বলা হয় এটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনটা কি বলে? এই ওয়েভ ফাংশনটা, এই যে আমরা বললাম যে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে এক একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড, এই ওয়েভ সম্পর্কে আইডিয়া দেয় আমাদের এই ওয়েভ ফাংশন সাই। ওকে, এরপরে অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের, যেরকম আমরা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে, মানে ধরো যেখানে আমরা বড় বড় অবজেক্টকে দেখছি, যে একটা নক্ষত্রের চারিদিকে একটা গ্রহ ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, বা নক্ষত্রের চারিদিকে বিভিন্ন গ্রহ বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এটা যেরকম আমরা
নিউটনিয়ান গ্র্যাভিটেশন থিওরি দিয়ে আমরা এতদিন করে এসেছি। যেরকম সাপোজ, এবং খুব ভালোভাবে আমরা প্রেডিক্ট করতে পেরেছি এর টাইম পিরিয়ড কত, ঠিক আছে, এর যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কত, এইগুলো। এছাড়া কি, ধরে নাও প্রাসের গতি, যেরকম যে ধরো আমি একটা ঢিলকে ছুড়লাম, সে কিছুটা প্যারাবোলিক পাথে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়বে। তো এর প্রাথমিক বেগ জানা থাকলে আমি জানতে পারবো যে কতটা হাইটে উঠেছে, কতটা হাইট ম্যাক্সিমাম উঠতে পারবে, বা এর রেঞ্জ কত, রেঞ্জ অর্থাৎ এখান থেকে এ কত দূরে গিয়ে পড়বে, কত সময়ে গিয়ে পড়বে, মানে রেঞ্জটা আমি জানলাম, কত সময় টাইম সেটাও আমি জানবো, টাইম অফ ফ্লাইট জানতে পারবো যে কতক্ষণ পর্যন্ত ঠিকে উঠবে তারপরে নেমে যাবে, তাই না? তো সমস্ত কিছু আমরা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে আমরা করতে পারছিলাম। কিন্তু যে ক্ষেত্রে আমার ওই 3টে ল ছিল নিউটনের, সেটা দিয়ে আমরা কাজকর্ম করছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা কাজ করব শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটা হচ্ছে এই সাইয়ের যে ইকুয়েশন তিনি দিয়েছিলেন সাই দিয়ে, সেটা দিয়ে, এবং শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে আমি সাইটাকে বের করব এবং সেখান থেকে সমস্ত কিছু আমি জানতে পারবো। এবং এর একটা আরেকটা থিওরি আছে, তিনি থিওরিটা দেন হচ্ছে ম্যাক্স বর্ন। এবং এই সালটা আমি বলি, এই সালটা হচ্ছে, যেহেতু আমি টাইম লাইন আকারে দেখাচ্ছি তোমাদেরকে, এই সালটা হচ্ছে 1926, অর্থাৎ যে ডিব্রয় যেটা আসে, ডিব্রয় হাইপোথিসিস 1924, তার ঠিক 2 বছর পরে। এবং ম্যাক্স বর্ন ঠিক ওই বছরেই, অর্থাৎ 1926-এই তিনি বলেন এই যে সাইটা, ঠিক আছে, এই সাইয়ের যদি আমরা ধরো স্কোয়ার, মানে এর যে মড, ঠিক আছে, এবং এর যদি আমি স্কোয়ার নিই, তাহলে এইটা আসলে আমাদের প্রবাবিলিটি দেয়। কিসের প্রবাবিলিটি? ওই পার্টিকেলটার প্রবাবিলিটি যে পার্টিকেলটা ঠিক কোথায় অবস্থান করবে, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে পারো, ঠিক আছে। যেরকম আমি একটা ইয়ের মাধ্যমে বোঝাই, একটা গ্রাফের মাধ্যমে বোঝাই। তো এই গ্রাফটার এই যে অ্যাক্সিসটা, এটা হচ্ছে মড সাইয়ের স্কোয়ার, এবং এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা হচ্ছে পজিশন সাপোজ। এবং ধরো আমাদের যেটা ওয়েভ ফাংশন, সেটা সলভ করে আমার গ্রাফটা এরকম টাইপের ধরে এসছে, এরকম ধরনের এসছে, ওকে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে কোথাও সাই স্কোয়ারের মান অনেক বেশি, কোথাও সাই স্কোয়ারের মান অনেক কম, এখানে যেরকম কম, এখানে যেরকম অনেক বেশি। তো আমি একটু আগেই কি বললাম, বর্ন যেটা বলেন সেটা হচ্ছে সাই স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটি, রাইট? তো যেখানে সাই স্কোয়ার বেশি, সেখানে পার্টিকেলটার থাকার প্রবাবিলিটিটাও বেশি। এই যে ধরো এই যে পজিশনটা, এটা তো 0, এই পজিশনটা 0, ধরো এটা হচ্ছে সাপোজ এ পজিশন, এটা সাপোজ বি পজিশন। তো এই যে এ পজিশনটা, এই এ পজিশনে সাই স্কোয়ারের মান ম্যাক্সিমাম, মানে এর প্রবাবিলিটি ম্যাক্সিমাম, অর্থাৎ পার্টিকেলটার এই বি পজিশনে থাকার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম, ওকে। এটা নয় যে পার্টিকেলটা এখানেই রয়েছে, বিতে রয়েছে, তা নয়। সো দ্য পার্টিকেল ইজ মোস্ট লাইকলি টু বি অ্যাট দ্য পজিশন বি, ঠিক আছে। তো এবং এইখানে দেখো যে এ পজিশনে আমাদের প্রবাবিলিটি সাই স্কোয়ারের মড সাই স্কোয়ারের মান কি সব থেকে কম, অর্থাৎ এখানে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটিটা সব থেকে কম। এটার মানে এটা নয় যে আমি পার্টিকেলটাকে কখনোই এখানে পাবো না, আমি এ পজিশনেও পার্টিকেলটা থাকতে পারে, তারও একটা নির্দিষ্ট প্রবাবিলিটি আছে, রাইট? সো এ পজিশনেও থাকতে পারে, কিন্তু এ পজিশনে থাকার প্রবাবিলিটিটা কম, ওকে। আচ্ছা, তো এখান থেকে তোমরা একটা আনসার্টেনিটির কেমন একটা গন্ধ পাওয়া যায়, যে কীরকম ব্যাপার, যে আমি সার্টেনলি বলতে পারছি না যে পার্টিকেলটা ঠিক কোথায় আছে। পার্টিকেলটা কোথায়, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পার্টিকেলটা কোথায়, তো আমি বলতে পারছি না সেটা, রাইট? আমি কেবলমাত্র একটা প্রবাবিলিটি
কার্ভ সম্পর্কে বলতে পারছি যে দেখো অমুক জায়গায় পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি এত, অমুক জায়গায় বেশি, অমুক জায়গায় কম, এই জায়গাটায় একটু কম, ঠিক আছে, এই জায়গাটা একটু বেশি, এরমভাবে বলতে পারছি। কিন্তু সার্টেনলি আমি বলতে পারছি না যে ঠিক পার্টিকেলটা কোথায়, রাইট? তো আমি কিভাবে জানবো পার্টিকেলটা কোথায়? এটা জানার একটাই উপায়, সেটা হচ্ছে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে, আমাকে মেজারমেন্ট করতে হবে, দেখতে হবে যে পার্টিকেলটা কোথায়। তো যখনই আমি এখানে মেজারমেন্ট করতে নেব, নিলস বোর বলছে, ঠিক আছে, নিলস বোর বলছে যে যখনই আমি এক্সপেরিমেন্টটা করতে নেব তখন এই এই যে গোটা প্রবাবিলিটি ডেন্সিটি, এই যে গোটা প্রবাবিলিটি যে কার্ভটা আছে, সাই স্কোয়ারের যে গোটা কার্ভটা আছে, সেটা কিন্তু ভ্যানিশ করে যাবে। সেটা ভ্যানিশ করে কি হবে? ধরে নাও এটা ওই এক্স পজিশন এবং এটা সাই স্কোয়ার, ঠিক আছে। এই যে ওয়েভটা আছে, এই যে ওয়েভের মতো জিনিসটা আছে, এটা ধরে নাও একটা জায়গায় এসে এরকম একটা পিক দেবে যে পার্টিকেলটা, এবং এইটা জানাচ্ছে আমাকে যে পার্টিকেলটা হচ্ছে আমার ঠিক এই পজিশনে, সাপোজ জায়গাটা এইটা, এই গ্রাফের জায়গাটা ধরে নাও সি, ধরে নাও এই সি, এই সিতে পার্টিকেলটা হয়তো রয়েছে। আমি মেজারমেন্ট করার পর দেখলাম পার্টিকেলটা সিতে রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তখন আর এক্সিস্ট করবে না। এইখানে দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হলো যে সাপোজ এই মেজারমেন্ট করার ঠিক আগে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে পার্টিকেলটা কোথায়, বা মেজারমেন্ট করে নিয়েছি, আমি দেখেছি পার্টিকেলটা সিতে রয়েছে, এবং কেউ আমাকে এবার জিজ্ঞেস করলো যে এই যে আমি মেজারমেন্ট করলাম, ঠিক আছে, এই মেজারমেন্ট করার আগে পার্টিকেলটা কোথায় ছিল, রাইট? তো এইটার একটা দুটো মত আছে, তার মধ্যে আমি একটা মত হচ্ছে যেটাকে বলে রিয়ালিস্ট পজিশন। রিয়ালিস্ট পজিশন, এই রিয়ালিস্ট পজিশনটা কি বলে? রিয়ালিস্ট পজিশনটা বলে যে যেখানে আমি দেখেছি পার্টিকেলটা মেজারমেন্ট করার পর, পার্টিকেলটা মেজারমেন্টের আগে ঠিক সেখানেই ছিল, অর্থাৎ পার্টিকেলটা সিতেই ছিল, ঠিক আছে। আচ্ছা, যদি পার্টিকেলটা, আমি ধরে নিই যে রিয়ালিস্ট পজিশনটা যদি ঠিক হয়, যদি পার্টিকেলটা সিতেই থাকে, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে একটা সাংঘাতিক ইনকমপ্লিটনেস আছে। কেন? কারণ সিতে থাকা সত্ত্বেও আমি পার্টিকেলটা সম্পর্কে দেখো কোনো পারফেক্টলি আমি বলতে পারছি না যে পার্টিকেলটা কোথায় রয়েছে। আমি জাস্ট বলতে পারছি যে সিতে থাকার প্রবাবিলিটি এত, এতে থাকার প্রবাবিলিটি এত, বিতে থাকার প্রবাবিলিটি এত। আমি সার্টেনলি কিন্তু বলতে পারছি না। সো একটা ইনকমপ্লিটনেস, একটা আনসার্টেনিটি রয়ে গেছে কোয়ান্টাম মেকানিক্সে, ঠিক আছে। সো রিয়ালিস্ট পজিশন যদি আমি ধরে নিই যে ঠিক, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে কোথাও ভুল রয়েছে বাবা, ওকে। আচ্ছা, এই এই যে রিয়ালিস্ট পজিশন, এই রিয়ালিস্ট পজিশনটার পৃষ্ঠপোষকতা করেছিলেন আইনস্টাইন। আইনস্টাইন এই মতে বিশ্বাসী ছিলেন যে মেজারমেন্টের পরে যেখানে আমি পার্টিকেলটাকে পেয়েছি, তার আগেও পার্টিকেলটা সেখানেই ছিল, মেজারমেন্টের আগেও। আচ্ছা, আরেকটা যেটা বিজ্ঞানীরা আরেকটা যেটা পজিশনের কথা বলেন, সেটা হচ্ছে অর্থোডক্স পজিশন। অর্থোডক্স পজিশন, এটা কি বলে? এই মতটা কি বলে? এই মতটা বলে পার্টিকেলটা মেজারমেন্টের আগে কোথাও ছিল না। ওকে, শুনতে একটু বোকা বোকা লাগছে, তাই না? হ্যাঁ, পার্টিকেলটা মেজারমেন্টের আগে কোথাও ছিল না। এখানে একটা সুন্দর কথা আছে যে দ্য পার্টিকেল ওয়াজ নট রিয়েলি এনিওয়্যার, ওকে, ইট ওয়াজ দ্য অ্যাক্ট অফ মেজারমেন্ট দ্যাট ফোর্সড দ্য পার্টিকেল টু টেক আ স্ট্যান্ড। অর্থাৎ আমরা যে এই যে মেজারমেন্টটা করলাম, এই মেজারমেন্টটা পার্টিকেলটাকে ফোর্স করেছে একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, অর্থাৎ একটা পজিশন দেখানোর জন্য। অর্থাৎ যদি আমি নেক্সট টাইম এই
যে ওয়েভ যেটা ডিস্ট্রিবিউশন রয়েছে, এই ডিস্ট্রিবিউশনের উপরে আবার মেজারমেন্ট করি, এটা হতেও পারে যে আমি সি পজিশন না পাই, এটা হতেও পারে যে আমি এই পজিশনটা অন্য কোনো একটা পজিশন, সাপোজ এইখানে একটা পজিশন পি, এই পি পজিশনটা পেলাম। ওকে, সো অ্যাক্ট অফ মেজারমেন্টের জন্য পার্টিকেলটাকে একটা স্ট্যান্ড নিতে হচ্ছে যে আমি এখানে আছি, কিন্তু আসলে পার্টিকেলটা এই গোটাটা জুড়ে বিস্তৃত, এবং আমি সার্টেনলি বলতে পারবো না যে কোনো এই পার্টিকুলার এই জায়গাতেই আছে, সেটা গোটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারে। ঠিক আছে, এবং আমি কেবলমাত্র প্রবাবিলিটি সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো যে প্রবাবিলিটি হচ্ছে এটা। এবং আইনস্টাইনের এই জিনিসটাতে তিনি কিন্তু খুবই অসন্তুষ্ট ছিলেন যে কেন একটা থিওরি এত আনসার্টেন হবে, কেন আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না। আইনস্টাইন এখনো পর্যন্ত যেসব থিওরি নিয়ে কাজ করছিলেন সেটা একদম সার্টেনলি প্রেডিক্ট করতে পারতো যে পার্টিকেলটা ভবিষ্যতে কোথায় থাকবে, রাইট? সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার। এবং আমি বলে রাখি এইটার পৃষ্ঠপোষকতা করেছিলেন সায়েন্টিস্ট নিলস বোর। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে নিলস বোর এবং আইনস্টাইনের মধ্যে এই বিষয় নিয়ে একটা তত্ত্বগত মতবিভেদ দেখা দেয়। ওকে, আইনস্টাইন কি বলে যে পার্টিকেলটাকে আমি যেখানে পেয়েছি আগেও সেখানে ছিল। নিলস বোর বলে যে না, পার্টিকেলটা আসলে কোথাও ছিল না, ইট ওয়াজ দ্য অ্যাক্ট অফ মেজারমেন্ট, মানে মেজারমেন্টের জন্যই পার্টিকেলটা একটা স্ট্যান্ড নিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, মানে আমার এক্সপেরিমেন্টটা পার্টিকেলের যে ওয়েভ ফাংশন সেটাকে ডিস্টার্ব করে দিয়েছে, এবং শুধু ডিস্টার্ব করেনি, সেটা একটা স্ট্যান্ডও নিতে বাধ্য করেছে পার্টিকেলটাকে যে আমি অমুক জায়গায় রয়েছি। ওকে, আচ্ছা, তো এখন এই জিনিসটা যেন দাঁড়িয়ে যায় এরকম যে এটা যেন হয়ে যায় বোর ভার্সেস আইনস্টাইন। ঠিক আছে, রিয়েলি এই জিনিসটা হয়। বোরের ফলোয়াররা আইনস্টাইনের থিওরিকে ভুল করার পেছনে খাটনি শুরু করে দেয়, এবং আইনস্টাইনের ফলোয়াররা বোরের তত্ত্বকে ভুল প্রমাণ করার জন্য বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে স্টার্ট করে দেয়। ঠিক আছে, ইতিমধ্যে 1935-এ আইনস্টাইন কোয়ান্টামের যে থিওরি, সেই থিওরিকে ম্যাথমেটিক্যালি সলভ করার দরুন একটা আরও আজব একটা জিনিস দেখেন, যেটাকে নাম দেওয়া হয় কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এটা টোটালি একটা থিওরিটিক্যাল বিষয় ছিল তখন 1935-এ, যখন আইনস্টাইন এটাকে প্রথম থিওরিটিক্যালি দেখেন। ওকে, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে দুটো কোয়ান্টাম পার্টিকেল ধরে নাও এটা একটা এবং এটা একটা, এবং এদের মধ্যে এরা কোনো রকমে তাদের প্রপার্টির দিক দিয়ে এনট্যাঙ্গেলড কথার অর্থ মানে কোনো রকম একটা কানেকশন রয়েছে এদের মধ্যে। ঠিক আছে, যে কানেকশনটা এদের প্রপার্টির উপর নির্ভর করে। ঠিক আছে, মানে এর কিছু প্রপার্টিগত যদি চেঞ্জ হয় তাহলে এরও প্রপার্টিগত কিছু একটা চেঞ্জ হবে। আমি যদি খুব সহজে বোঝাতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এইরকম, যে আমি খুব সহজে বোঝাচ্ছি এবং অন্যান্য বিষয়গুলোকে আমি বাদ দিচ্ছি, অন্যান্য ব্যতিক্রমও আছে এরকম ব্যাপার যে ধরো একটা ইলেকট্রন, আমরা হয়তো স্পিন কথাটা শুনে এসেছি, এবং আমরা জানি যে ইলেকট্রন দুটো স্পিন নিয়ে থাকতে পারে, একটা হচ্ছে আপ স্পিন, একটা হচ্ছে ডাউন স্পিন। ঠিক আছে, তো যদি একটা ইলেকট্রন একটা কক্ষপথের, ধরে নাও ফার্স্ট কক্ষপথ, এই ফার্স্ট কক্ষপথের একটা ইলেকট্রন যদি আপ স্পিন নিয়ে থাকে তাহলে অন্য ইলেকট্রনটাকে ডাউন স্পিন নিয়ে থাকতে হয়। ঠিক আছে,
তো ধরে নিই যে দুটো ইলেকট্রন আছে এবং এই ইলেকট্রনের কোনোটারই স্পিন আমি মেজার করিনি। ওকে, তো আমি যে কোনো একটার যদি স্পিনকে মেজার করে দিই, সাপোজ এইটার আমি স্পিন মেজার করলাম, আমি পেলাম যে এটার আপ স্পিন, তাহলে অটোমেটিক্যালি আমি বুঝতে পারবো নিশ্চয়ই এটার হচ্ছে ডাউন স্পিন। ওকে, তো এইটা হচ্ছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের ধারণা, যে একটার প্রপার্টি সম্পর্কে আমি যদি ক্লিয়ার থাকি তাহলে অন্য প্রপার্টিটা সম্পর্কে আমি জেনে যাব, বা অন্য প্রপার্টিটাও আমি জানতে পারবো। তো এবার প্রশ্ন হলো এমনটা কেন হচ্ছে, এই পার্টিকেলটার যেটা প্রপার্টি, ঠিক আছে, সেটার উপরে এটার প্রপার্টি কি করে নির্ভর করছে। তো এটার একমাত্র অ্যান্সার এটাই হতে পারে যে এরা কোয়ান্টাম মেকানিক্যালি এনট্যাঙ্গেলড। কেন জানি না, এটার কোনো পারফেক্ট অ্যান্সার নেই। যদি কোয়ান্টাম মেকানিক্যালি এনট্যাঙ্গেলড এরা হয় তাহলে এটা হয়, সেটা আমরা বলতে পারি, সেটা সম্পর্কে আমরা শিওর। আচ্ছা, এবার যদি আমি প্রশ্ন করি যে সাপোজ আমি এই দুটো পার্টিকেলকে যদি আমি কাছাকাছি রাখি তাহলেই কি এরা এরকম প্রপার্টি শো করে, নাকি যদি অনেক দূরে নিয়ে চলে যায় তাহলেও এরা এরকম প্রপার্টি শো করে? তো দেখা গেছে যে যখন এই দুটো পার্টিকেল একে অপর থেকে অনেক দূরে থাকবে, লাইক একটা পার্টিকেল সাপোজ আমি ধরে নিচ্ছি পৃথিবীতে আছে, একটা পার্টিকেল সাপোজ আমি ধরে নিচ্ছি ধরো আউটার স্পেসে রয়েছে, যেরকম কোনো উপগ্রহে থাকতে পারে বা কোনো ধরো চাঁদে থাকতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও দেখা গেছে, মানে আগে তো জানা যায়নি কিন্তু এখন বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে যে কোয়ান্টাম এনট্যাঙ্গেল তখনও থাকে এরা। কেবলমাত্র যে এরা কাছাকাছি থাকলেই কোয়ান্টাম মেকানিক্যালি এনট্যাঙ্গেল থাকবে তা নয়। যদি সাপোজ একটা আমি ইলেকট্রন না দিয়ে আমি ফোটন দিয়ে বলছি, সাপোজ একটা ফোটন, ধরুন এটা একটা ফোটন, এবং এই ফোটনটা অন্য আরেকটা ফোটনের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্যালি এনট্যাঙ্গেলড, ওকে, এবং যদি এরা এনট্যাঙ্গেলড হয় তাহলে এটা ধরো আর্থে রয়েছে এবং এটা ধরো মুনে রয়েছে, চাঁদে। তাহলে এইটার যদি আমি সাপোজ আমি এটাকে মেজার করলাম, আমি পেলাম যে সাপোজ এটাতে আপ স্পিন আছে, তাহলে চাঁদে কিন্তু এ অটোমেটিক্যালি দেখা যাবে যে এটা ডাউন স্পিনে রয়েছে। ওকে, আবার যদি এটাকে আমি ডাউন স্পিনে পেতাম অটোমেটিক্যালি দেখা যেত চাঁদে এটা আপ স্পিনে রয়েছে। তো এইটা একটা বিশাল বড় কন্ট্রোভার্সি তৈরি করলো, যে যেরকম আইনস্টাইন বলেছিলেন যে কোনো ইনফরমেশন লাইটের থেকে ফাস্ট যেতে পারে না, ঠিক আছে। তো এইখানে কি কোনো রকমের ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে যেটা লাইটের থেকেও ফাস্ট, ঠিক আছে। ধরো একটা পার্টিকেল আর্থে আছে আর একটা পার্টিকেল রয়েছে চাঁদে, এবং এইটার আপ স্পিন হলে সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এটা ডাউন স্পিন, তাহলে কি কোনো রকম এদের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে? আমি যখন এটাকে মেজার করলাম তখন এটার যেটা যেটা ওয়েভ ছিল, এটার মধ্যে অ্যাসোসিয়েটেড যেটা ওয়েভ ছিল, সেই ওয়েভটা ডিস্টর্ট হচ্ছে, এবং ডিস্টর্ট হওয়ার জন্য এই যে ওয়েভটা আছে এই ওয়েভটাও ডিস্টর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এইটার অ্যাকর্ডিংলি এইটা একটা স্টেট গ্রহণ করছে, মানে এটা আপ স্টেটে থাকলে এটা ডাউন স্টেটে থাকছে। তো এইটাদের মধ্যে কি কোনো ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে? এবং তখন যেহেতু নিলস বোর আর আইনস্টাইনের মধ্যে একটা ক্ল্যাশ চলছে তত্ত্বগত মতভেদ নিয়ে, তো তখন বোর বলেন যে না, এদের মধ্যে কোনো ইনফরমেশন ট্রান্সফার হয়নি, জাস্ট এইটাকে আমি মেজার করেছি, তার ফলে এইটার একটা যেটা ওয়েভ ফাংশন সেটা ডিস্টর্ট হয়েছে, তার ফলে এটারও হয়েছে, কারণ এরা কোয়ান্টাম মেকানিক্যালি এনট্যাঙ্গেলড। বোর এই এক্সপ্লানেশনটা দেন, এদের মধ্যে কোনো কিন্তু সিগন্যাল ট্রান্সফার হয়নি। আইনস্টাইন বলেন যে না, এটা পসিবল নয়। তিনি বলেন যে এইটাকে যখন আমি আপ স্টেটে পেয়েছি এটা আগের থেকেই আপ স্টেটেই ছিল, ওকে, যেরকম আমরা রিয়েলিস্ট পজিশনে দেখলাম। এটাকে আমি আপ স্টেটে পেয়েছি এর মানে এটা নয় যে এর আগে এটাও ডাউন স্টেটে ছিল, তা নয়, এটা আপ স্টেটেই ছিল,
এবং মেজারমেন্ট করার পর আমরা দেখেছি এটা আপ স্টেটে আছে, এবং এটা প্রথম থেকেই ডাউন স্টেটেই ছিল, এবং মেজারমেন্ট করার পরে আমরা দেখেছি এটা ডাউন স্টেটে আছে। তোমাদের হয়তো এই জায়গাটা একটু জটিল লাগলো, আমি একটু বোঝানোর চেষ্টা করি এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে, সহজ উদাহরণ দিয়ে। ধরে নাও একটা বক্স আছে, দুটো আইডেন্টিক্যাল সবুজ বক্স, এবং তাদের একটার মধ্যে একটা কালো বল আছে এবং একটার মধ্যে একটা নীল বল আছে, ঠিক আছে। এবার বক্সটাকে, সবুজ বক্স দুটো আটকানো আছে এবং বাইরে থেকে আমি দেখে বুঝতে পারছি না যে কোনটাতে কালো এবং কোনটাতে নীল বল আছে। ওকে, ধরে নাও একটা অন্য ব্যক্তি আমাকে এই দুটো বক্সের মধ্যে যে কোনো একটা বক্স আমাকে এসে দিল। ধরে নাও আমি অন্য একটা জায়গায় থাকি, আমাকে এসে ও এই বক্সটা দিল। আমি কিন্তু জানি না যে ওই বক্সের মধ্যে কালো বল আছে না নীল বল আছে, আমি কিন্তু জানি না। কিন্তু জানি যে ওই দুটো বক্সের একটাতে কালো আছে একটাতে নীল আছে, সেটা আমি জানি। কিন্তু আমাকে যেটা দেওয়া হয়েছে সেটাতে কালো বল আছে না নীল বল আছে সেটা কিন্তু আমি জানি না। ওকে, এবং এই বক্সটা ও অন্য একজনকে দিয়ে দিল, অন্য একজন ব্যক্তি আছে যাকে ও এই বক্সটা দিয়ে দিল। ওকে, এবার আমি যদি এই বক্সটা খুলি তাহলে আমি দেখতে পাবো এই বক্সটার মধ্যে নীল নীল বল আছে, এবং যাহামাত্র খুললাম আমি বক্সটা তাহামাত্র আমি বুঝতে পেরে যাব যে অন্য ব্যক্তির কাছে কিন্তু কালো বল আছে। অর্থাৎ এইটার সঙ্গে এবার ম্যাচ করো, আইনস্টাইন এই উদাহরণটা দিয়েছিলেন যে অর্থাৎ আমি যাহামাত্র দেখলাম যেটাতে নীল বল আছে তাহামাত্র বুঝে গেলাম যে অন্য বক্সটায় কালো বল আছে। আইনস্টাইন সেটা বলছেন যে আমার মেজারমেন্ট করাটা দেরি ছিল, কিন্তু মেজারমেন্ট করার আগেও এটাতে নীল বলই ছিল। তেমনি তিনি এখানে বলছেন যে এটা আপ স্টেটেই ছিল, কিন্তু আমি মেজারমেন্ট করার পরে দেখতে পেলাম যেটা আপ স্টেটে। কিন্তু নিলস বোর বলছেন যে না, এর মধ্যে না নীল বল আছে না কালো বল আছে। আমি মেজারমেন্ট করার পর এটাতে নীল বল পাওয়ার প্রবাবিলিটিও 50%, কালো বল পাওয়ার প্রবাবিলিটিও 50%। মানে আমি এখানে যেটা নীল বল দেখছি সেটা কালো বলও হতে পারতো, এবং যদি কালো বল দেখতাম তাহলে অন্যটা হয়ে যেত নীল। ঠিক আছে, তো আইনস্টাইন এটাকে তিনি একটা আশ্চর্যের চোখে দেখেছিলেন যে এটা ইম্পসিবল, নিলস বোর যেটা বলছেন সেটা ইম্পসিবল, এবং তিনি এটাকে একটা কথা দিয়ে সম্বোধন করেছিলেন, সেটা হচ্ছে স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স। স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স মানে আজব একটা বৈশিষ্ট্য যেটা একটা দূরত্বের মধ্যেও ঘটে যাচ্ছে কোনো কানেকশন ছাড়াই। আচ্ছা, এত দূর অবধি এইটুকু তো বোঝা গেল যে নিলস বোর কি বলছেন আর আইনস্টাইন কি বলছেন, কিন্তু কেবলমাত্র প্রেডিক্ট করে দেওয়াই তো নয়, আমাদেরকে একটা ওয়ে রাখতে হবে যে ওয়েতে আমরা প্রুভ করতে পারি যে আইনস্টাইন ঠিক বলছেন নাকি নিলস বোর ঠিক বলছেন। তো নিলস বোর যেহেতু আগেই বলে দিয়েছেন যে আমরা যখনই মেজার করব এই জিনিসটাকে তখনই এর ওয়েভ ফাংশনটা ডিস্টর্ট হয়ে যাবে। মানে এর প্রথমে প্রবাবিলিটি আপ স্পিন দেওয়ারও 50% ছিল, ডাউন স্পিন দেওয়ারও 50% ছিল। যখনই মেজার করলাম একে একটা স্ট্যান্ড নিতে হলো, অর্থাৎ এই আপ স্পিন দিয়ে দিল, রাইট। ডাউন স্পিনও দিতে পারতো, কিন্তু সাপোজ আমি এই ক্ষেত্রে ধরছি যে এটা আপ স্পিন দিয়েছে, ঠিক আছে। তো যখনই আমি মেজারমেন্ট করছি এটা আপ স্পিন দিল, এবং সাইমালটেনিয়াসলি এটা মেজার করে দেখা যাচ্ছে যেটা ডাউন স্পিন। ওকে, আবার আইনস্টাইন এই কথা বলছেন যে না, এটা প্রথম থেকেই এটা আপ স্পিনেই ছিল, কিন্তু আমরা মেজারমেন্ট করার পর এটা বুঝতে পারলাম যে এটা আপ স্পিনে আছে, কিন্তু প্রথম থেকেই আপ স্পিনে ছিল। যদি আইনস্টাইনের কথাটা সত্যি হয় যেটা প্রথম থেকেই আপ স্পিনে ছিল কিন্তু আমরা বুঝতে পারছি না, তাহলে আবার সেই একই জিনিস চলে আসে যে কোয়ান্টাম থিওরিটা একটা ইনকমপ্লিট থিওরি। এখানে কিছু একটা তো ঘাটতি রয়েছে যে কারণে আমরা প্রেডিক্ট করতে পারছি না ঠিকভাবে যে এটা আপ স্পিনে রয়েছে, রাইট।
এবং কোয়ান্টাম মেকানিক্স থিওরিটাই তাহলে ফল করে যাবে যদি আইনস্টাইনের কথাটা ঠিক হয়ে যায়। ওকে, সো এইটা বোঝার উপায় অনেক দিন পর্যন্ত আমাদের মেলেনি। অ্যাট লাস্ট একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জন বেল, তিনি 1964 সম্ভবত একটা উপায় দেখান যে অনেক অনেক এনট্যাঙ্গেল পার্টিকেল তৈরি করতে হবে এবং তাদেরকে দিয়ে পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা সেটা সম্পর্কে আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করব, কারণ জন বেল যে পরীক্ষাগুলো করেছিলেন একটু জটিল, ঠিক আছে, বোঝাটা। আর এখানে আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাইছি না, এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। ওকে, তো এখন 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 তোমরা ধরে নাও, আমার কথা মেনে নাও যে জন বেল একটা থিওরি দেন এবং তার বেসিসে জন ক্লসার বলে আরেকজন ছিলেন বিজ্ঞানী, তিনি পরীক্ষা করে দেখান যে না, আইনস্টাইন কিন্তু ভুল বলছে। এটা আগের থেকে নীল ছিল এবং আমরা মেজারমেন্ট করার পর দেখতে পেলাম যে এটা নীল, তা নয়। এটার প্রবাবিলিটি দুটোই ছিল। এটাও হতে পারতো যে আমি এখানে কালো বলটা দেখতে পেতাম বা নীল বলটা দেখতে পেতাম। প্রবাবিলিটি দুটোরই সমান সমান ছিল, 50-50%। ওকে, সো কোয়ান্টাম মেকানিক্সের অস্তিত্ব রয়েছে, কিছু তো একটা ব্যাপার রয়েছে। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেল যে এই দুটো পার্টিকেল, কিছু তো একটা ব্যাপার রয়েছে যে এই পার্টিকেলটাকে আমি মেজার করার পর এইটার অ্যাকর্ডিংলি এই পার্টিকেলটা নিজের স্ট্যান্ড নিচ্ছে। আচ্ছা, সো আলটিমেটলি এটাই আমরা কনক্লুশনে এলাম। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল যে কোয়ান্টাম মেকানিক্সের যে ধারণাটা, নিলস বোরের ধারণা, সেটাই ঠিক। ওকে, এখানে আইনস্টাইনও হেরে গেছেন। এবার যে ব্যাপারটা, যে কোয়ান্টাম মেকানিক্স যদি ঠিক হয় তাহলে ওই যে আগের আমরা কেসটা দেখলাম যে প্রবাবিলিটি ডেন্সিটি, কোয়ান্টাম মেকানিক্স এখনও বলতে পারছে না যে সার্টেনলি পার্টিকেলটা কোথায় মেজারমেন্ট করার আগে। ওকে, এবং মেজারমেন্ট করার পরে পার্টিকেলটা যে কোনো পজিশন নিতে পারে, ইনফাইনাইট পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে, পার্টিকেলটার পজিশনের। পার্টিকেলটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, ইনফাইনাইট পসিবিলিটিস রয়েছে, রাইট? তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই কেবলমাত্র যখন আমরা এলিমেন্টারি লেভেলে যাই, লাইক ইলেকট্রন, নিউক্লিয়াস, এই লেভেলে যাই। এবং যখন আমরা বড় বড় অবজেক্টকে দেখছি তখন তাদের ক্ষেত্রে এই নিয়মটা কাজে লাগে না। সেটা কেন? কিছু কিছু বিজ্ঞানীর মতে যে এই নিয়ম কাজে লাগে সব ক্ষেত্রে, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই এখনও কিছু ঘাটতি রয়েছে, যার জন্য বড় যে বস্তুগুলো আমরা যে মেকানিক্স দিয়ে চালাই, নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে, তো কিছু হয়তো এর মধ্যে ঘাটতি রয়েছে যেটা এখনও এই ছোট পার্টিকেল এবং বড় পার্টিকেলগুলোর বিহেভিয়ারের মধ্যে দেয়াল আকারে কাজ করছে। তো সেই ঘাটতি থাকতে পারে। বা কিছু কিছু বিজ্ঞানীর মতে যে এই যে ইনফাইনাইট নাম্বার অফ পসিবিলিটিস, যে কোনো জায়গা, যে কোনো পজিশনে পার্টিকেলটা গ্রহণ করতে পারে। তো একটা মেজারমেন্টের পরে আসলে পার্টিকেলটার সব পসিবিলিটিগুলোই সম্পূর্ণ হয়, কিন্তু সেগুলো ডিফারেন্ট ওয়ার্ল্ডে হয়। অর্থাৎ যেটা হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ডের ধারণা, যে বিভিন্ন প্যারালাল ওয়ার্ল্ড রয়েছে এবং সেই ওয়ার্ল্ডগুলোতে একটা না একটা পসিবিলিটি হচ্ছেই, এবং সমস্ত পসিবিলিটি, সব ওয়ার্ল্ডগুলো জুড়ে সমস্ত পসিবিলিটিগুলোই সম্পূর্ণ হয়েছে। ওকে, তো এই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একদম কি বলবো ওভারভিউ, এবং আমি টাইম লাইন আকারে বলেছি। তোমরা চেষ্টা করবে একদম পরপর জিনিসটাকে ভালো করে বোঝার, টাইম অনুযায়ী কার পর কে আসছে, কোন ঘটনার পর কি এলো, তার থেকে কি সিদ্ধান্ত এলো, ঠিক আছে। ওকে, জানি না আমি কতটা ভালো করে বোঝাতে পারলাম, হয়তো উল্টো পাল্টা হয়ে গেল একটু। তো তোমরা দেখবে এবং কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে। এরপর থেকে যেটা আমরা শুরু করব কোয়ান্টাম মেকানিক্সের, সেটা আমাদের সিলেবাস অনুযায়ী ডিটেলসে যাব। এটা আমি এই জন্যই বললাম যাতে তোমাদের একটা ওভারভিউ আসে যে কোয়ান্টাম মেকানিক্সটা আমরা কেন পড়ছি
হোয়াই কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, এরপর থেকে আমরা দেখব যে হোয়াট ইজ কোয়ান্টাম মেকানিক্স, তার বিভিন্ন ক্যালকুলেশনস, ঠিক আছে, সেটা কখন কি প্রেডিকশন করা হয়, কি ব্যাপার সেইগুলো সম্পর্কে। ওকে, বাই।